স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, সংস্কারের নামে কারো কারো রয়েছে ভিন্ন উদ্দেশ্য, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেছেন, বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে পদত্যাগ করুন, নেমে আসুন জনগণের কাতারে। ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে তারেক রহমান বলেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। আদালতের নির্দেশ থাকার পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর ঘটনাকে স্বৈরাচারী মনোভাবের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পতনের পর এই প্রথম রাজধানীতে এত বড় শোডাউন করল বিএনপি। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কর্মসূচিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি যোগ দেন বিএনপির কয়েক লাখ নেতাকর্মী। নির্ধারিত সময়ের অনেক আগেই মিছিল নিয়ে আসেন কর্মী সমর্থকরা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশে। কেউ সবুজ, হলুদ, কেউ বা এসেছেন লাল রঙের ক্যাপ ও টি শার্ট পরিধান করে। তারা পুরো সময় জুড়ে স্লোগানে প্রকম্পিত করে রাখেন নয়াপল্টন এলাকা। প্রধান অতিথির বক্তব্যে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কি করবে বিস্তারিত সেই পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন তিনি। অভিযোগ করেন, জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। পতিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারের কেউ ক্ষমতায় থাকতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে শামিল হওয়ার দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3 মাসেই সুষ্ঠু ভোটের নজির রয়েছে, তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। সংস্কারের বাহানায় নির্বাচন পেছানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে তারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, পদত্যাগের নাটক করেছেন প্রধান উপদেষ্টা। একে অপরের পরিপ্তি আর তারুণ্য। মহান মুক্তিযুদ্ধ 90 আর 24-এর স্বৈরতন্ত্রের বিলুপ্তিতে বুকের তাজা রক্ত দিয়ে যার উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে তরুণরাই। বয়সের বিচারে দেশের বৃহৎ এই জনগোষ্ঠীকে রাজনীতিতে আরও বেশি অন্তর্ভুক্তিতে তাই মনোযোগী বিএনপি। জাতীয়তাবাদী আদর্শের আহ্বান, রাজনৈতিক চর্চা আর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে সকাল থেকে রাজধানীর পল্টনে জড়ো হতে থাকেন তরুণ সমাজ। নানান ব্যানার, ফেস্টুন নিয়ে বেলা বাড়ার সাথে সাথে উপচে পড়া ভিড় হয় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। নতুন বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানান সমাবেশে আগত নেতাকর্মীরা। নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সুশৃঙ্খলভাবে একটি সুন্দর সরকার গঠিত হবে, যে সরকার জনগণের সরকার হবে। একটি সুখী, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ গঠনের জন্য তরুণদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে আনার জন্যই আমাদের এই সমাবেশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাবেশের আয়োজক, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রথম থেকেই সবচেয়ে বেশি সহযোগিতা করে আসছিল বিএনপি, কিন্তু সরকারের একটি অংশ এখন বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে না, এত ত্যাগ কেউ স্বীকার করে না। খুলে শুনুন, যদি গুরুত্বপূর্ণ বিষয়ে, সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। আমরা গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি। অযথা কালক্ষেপণ না করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তাহলে সংস্কার এবং মামলা, এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। অতীতের মতো আগামী দিনেও তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র নেতারা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24। টাকার জন্য মামলা ব্যবসায় নেমেছে একটি রাজনৈতিক দল। শেখ হাসিনার যদি পতন হতে পারে, তাহলে এই চাঁদাবাজদেরও পতন সম্ভব। বুধবার দুপুরে দিনাজপুরে পথসভায় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ, সে যে দলের হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আর এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে মামলায় তারেক রহমানকে পৃথক দুটি ধারায় 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন। এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন ডাক্তার জুবায়দা রহমান। আপিলের 587 দিনের বিলম্ব মার্জনা করে তার শুনানির জন্য গ্রহণ করেন আদালত। দুপক্ষের শুনানি শেষে আদালত তার পর্যবেক্ষণে বলেন, মামলার প্রক্রিয়ায় ও সাক্ষ্য প্রমাণে ত্রুটি রয়েছে। তাই মামলা থেকে শুধু ডাক্তার জুবায়দা রহমান নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও অব্যাহতি দেন আদালত। এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি, যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয়, আপনি সেটা করতে পারেন এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন। ডাক্তার জুবায়দার আইনজীবী বলেন, এই রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলো জিয়া পরিবারের একটি টাকা বা সম্পত্তি দেশের বাইরে নেই। ম্যাডাম খালেদা জিয়া যে কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো। মামলার প্রক্রিয়াটি ভুল ছিল বলে জানান খোদ দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেবে দুদক। এই তাড়াহুড়ো করতে গিয়ে উনি যে চার্জ গঠন করেছেন, সেই চার্জটা 3 লাইন। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি, একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। এবং সাক্ষী লিখছে, মনে হচ্ছে যেন উনি রায় দিচ্ছে। আর এর মধ্য দিয়ে উচ্চ আদালতের সব মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এক যুগের বেশি সময় পর কারামুক্ত জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম
শাহবাগে দলীয় সংবর্ধনায় বললেন, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছিলেন জামাতের শীর্ষ নেতাকর্মীরা। আর দলটির আমির জানান, জাতির প্রয়োজনে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন তিনি। কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার ইতিহাসের বাগবদলে আবারও ফিরলেন স্বাভাবিক জীবনে। একে জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা উল্লেখ করে ধন্যবাদ জানান জুলাই আন্দোলনের নেতাদের। বুধবার সকাল 9টার পর পিজি হাসপাতাল থেকে মুক্তি পান এটিএম আজহার। কারামুক্তির পর শাহবাগে যোগ দেন দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায়। এটিএম আজহারের মুক্তির এই আবেগঘন ক্ষণে নেতাকর্মীদের সাথে সাক্ষী হলেন জামাতের আমির সহ দলটির শীর্ষ নেতারাও। জীবনের নতুন অধ্যায়ের জন্য জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে ভুলেননি এটিএম আজহার। বলেন, শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যের। যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আসে, আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি। আমি আজীবন ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে কামনা করতে চাই। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক। এক যুগের বেশি সময় কারাবন্দী এটিএম আজহারের অভিযোগ, ৭১-এর মানবতা বিরোধী হত্যার বিচারের নামে জামাতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। জামাতের আমির বলেন, মৃত্যুদণ্ড দিয়ে এটিএম আজহারের উপর জুলুম করা হয়েছিল। যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে তার উপর জুলুম করা হয়েছে, সে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। জাতীয় প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও রাজনীতিতে ফিরবেন এটিএম আজহার। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা ফিরে এসেছেন। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি। তার নেতৃত্বে আবার বাংলাদেশ সঠিক পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি তিনি রাজনীতিতে আবার ফিরে আসবেন এবং দেশ এবং জাতির সেবা করবেন। 2014 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটিএম আজহারকে। জামাতের সাবেক সহকারী সেক্রেটারি কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে 2013 সালে যে শাহবাগে গণজাগরণ মঞ্চের সূচনা হয়েছিল, সেই শাহবাগ থেকে রাজকীয় সংবর্ধনা নিয়ে আপিল বিভাগ থেকে খালাস পাওয়া এটিএম আজহার স্বাভাবিক জীবনে ফিরলেন। নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও ফিরবেন রাজনীতির মাঠে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নারীদের পিরিয়ড কিংবা ঋতুস্রাব নিয়ে কথা বলা সামাজিকভাবে এখনও যেন নিষিদ্ধ। বিভিন্ন জরিপ বলছে, দেশের প্রায় 80% নারী এখনও এমন অঘোষিত নিষেধাজ্ঞার শিকার। ফলে ভুগতে হয় নানান জটিলতায়। শরীরে বাসা বাঁধে ক্যান্সার কিংবা বন্ধ্যাত্বের মতো রোগ। বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন, সামাজিক এই ট্যাবু ভেঙে দেওয়া এখন সময়ের দাবি। বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবসে সুকন্যা আমেরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। মাসিক থেকে মাতৃত্ব, কিশোরী থেকে নারী হয়ে ওঠার এই যাত্রা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, তবে সাধারণ নয়। শারীরিক এবং মানসিক কষ্টের সাথে আজও সহ্য করতে হয় সামাজিক নানা কুসংস্কার। সেখানে সুস্বাস্থ্য, সচেতনতা, সুরক্ষা কতটুকু পায় একজন নারী? বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে এই কিশোরী, প্রথম পিরিয়ডের ভয় শঙ্কা তার চোখে মুখে। কি হচ্ছে বুঝে ওঠার আগেই মাসের নির্দিষ্ট একটি সময়ে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলে সে। লজ্জা, ভয়, শঙ্কা কাটিয়ে যখন সে এগোবে বলে মনস্থির করে, ঠিক তখন সমাজের চোখ টিপ্পনিতে তাকে পিছপা হতে হয় আরও একবার। আমি সাধারণত স্যানোরা প্যাড ইউজ করি, কিন্তু যখন আমি দোকানে কিনতে আসি তখন কিছু মানুষ এমনভাবে তাকায় যেন আমি কোনো অপরাধ করে ফেলছি। সময়ের স্রোতে বাড়ে তার একাকিত্ব, সাথে ঋতুকালীন তীব্র ব্যথা, অস্বস্তি, হতাশা, হরমোনাল পরিবর্তন যেন নিত্য সঙ্গী। অনেকের ভাগ্যে জোটেই না স্যানিটারি ন্যাপকিন, সুষম খাবারও যেন ধরাছোঁয়ার বাইরে। পুষ্টিকর খাবার খাবো কি, প্যাডই তো কিনতে পারি না। যখন থেকে বোঝা শিখছি তখন থেকে কাপড়ই ব্যবহার করি। আমার ব্যাক পেইন বা পেটে পেইন, সেটা কিন্তু আসলে আমার ওয়ার্ক প্লেসে দেখানোর কোনো অপশন নেই। নারী পুরুষের সমতার লড়াইয়ে এসব নিয়েই কাজে ফিরতে হয়। সেখানেও বাধা, নেই পরিষ্কার টয়লেট, তার উপর প্যাড ডিসপোজাল সংকট, দায়িত্বের ভার আর ইনফেকশনের শঙ্কা নিয়েই চলতে হয় কঠিন পথ।
টয়লেটের যে সিস্টেমটা আছে এটা হাইজিন না এবং সেখানে প্রপার প্যাড ডিসপোজালের কোনো সিস্টেম নেই। অনেক সময় দেখা যাচ্ছে পানির ফ্লো সাপ্লাইও নেই। বিভিন্ন জরিপ মতে দেশে প্রায় ৮০% নারী ট্যাবুর কারণে পিরিয়ড নিয়ে কথা বলেন না। চিকিৎসকরা বলছেন ঋতুকালীন সময়ে সুরক্ষা আর সুস্বাস্থ্য নিশ্চিত করা খুবই জরুরি, নইলে হতে পারে নানান জটিল রোগ। কাপড় যারা ইউজ করে ওরা ওটা কি করছে, রিইউজ করছে, ওটা থেকে কিন্তু তার পেলভিক ইনফেকশন হতে পারে। সার্ভাইকাল ক্যান্সার সাধারণত কালারে হয়, যারা আনহাইজেনিক থাকে, পুর সোসিওইকোনমিক কন্ডিশনে থাকে। মাসিক প্রক্রিয়াটা সেটা যাতে সহজভাবে সংক্রমণ মুক্ত থাকতে পারে সে ব্যাপারে সজাগতা দরকার। বিশেষজ্ঞরা বলছেন মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে বাড়াতে হবে সচেতনতা, ভাঙতে হবে সামাজিক ট্যাবু, যা শুরু হতে হবে পরিবার থেকেই, নইলে কৈশোরের একাকিত্বের ভার নারীকে বইতে হবে জীবনভর। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, জাতীয় চাঁদ দেখা কমিটির ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। এমত অবস্থায় আগামী 15 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ 29 মে 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 1446 হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1446 হিজরি 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক আমল কবুল করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে জুলাই আন্দোলনে আহত বীর যোদ্ধাদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। বুধবার সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি থামাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। জুলাই আহতদের অভিযোগ, কর্মবিরতি পালন করা চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা চিকিৎসা নিতে আসা রোগীদের উপর হামলা চালালে তাদের বাঁচাতে এগিয়ে গেলে স্টাফরা তাদের উপরও হামলা চালায়। বুধবার সকালে নিরাপত্তা শঙ্কায় কর্মবিরতি পালন করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা। এতে বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা। সেবা প্রত্যাশায় কথা বলতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে রোগীদের উপর হামলা চালান হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা। আন্দোলন করে বসে আছে ডাক্তারেরা, অপারেশন করবে, অপারেশনের ওখানে যে আমরা বসে রয়েছি। আর ওইটা আমরা বলতে গেছি, আমার দুইটা বাচ্চা 15 বছরের বাচ্চার গায়ে হাত দেয় কিভাবে 10-12 জন মিলা বলেন। ওরা রিকোয়েস্ট করতেছে যে আপনারা অপারেশন থিয়েটারটা চালু করে রাখেন। এক পর্যায়ে এই স্টাফ, নার্স যারা আছে, এই কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা এদেরকে এখানে তো পিটাইছে, এরপর আপনার পিটাইতে ভিতরে পর্যন্ত নিয়ে গেছে। হসপিটালের কিছু লোক এসে আমাকে বলতেছে ফোন দিয়ে দেওয়ার জন্য, তো আমি ফোনটা দিচ্ছি না দেখে তারা আমাকে মারছে, অনেক আঘাত করেছে, ইনজুরি হয়েছে। ঘটনার সময় নিচে থাকা কয়েকজন জুলাই আহতদের উপরও হামলা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিরোধ গড়ে তোলেন জুলাই আহতরা। এতে আহত হন অন্তত 10 জন। যদি হাসপাতাল খুলেন তো প্রথম কাজ কি রোগী সেবা করা না? আপনি তো রোগী সেবা করেন না ভাই। আমাদের উপরে এখানে ডাক্তারের স্টাফরা, নার্সরা, এরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালাইছে। এর আগে রবিবার ও সোমবার কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগে বিষ পানে আত্মহননের চেষ্টা করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন 5 জুলাই যোদ্ধা। অভিযোগ ছিল পঙ্গুতে ভর্তি থাকাদেরও। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। চাকুরি সংশোধন অধ্যাদেশ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন
সচিবালয়ে প্রায় 1 ঘন্টা কর্মবিরতি পালন করবেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানায় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আর সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতেও একই সময়ে কর্মবিরতি চলমান থাকবে। দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। তিনি দেশে ফেরার পরেই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রামে কেএনএফের আরও 16,000 ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। তাদের তথ্যমতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। তবে কোনো উগ্রগোষ্ঠী কুকি চীনের নামে এসব করছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ, যা বম পার্টি নামে পরিচিত হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। এটি সক্রিয় একটি নিষিদ্ধ জাতিগত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন। এবার চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়েছে একের পর এক তাদের নির্দিষ্ট পোশাক। আটকও করা হয়েছে 4 জনকে। তৃতীয় দফা অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর নূর ফ্যাশন থেকে উদ্ধার করা হয় 16,000-এর মতো পোশাক। গ্রেপ্তার করা হয় মালিককে। তবে যারা এইসব পোশাক তৈরি করছেন তারা বলছেন ভিন্ন কথা। মার্চ মাসে আমাদের অর্ডারটা ছিল, এখন প্রায় 1 মাসের মতো অর্ডার এটা চলছিল। চলার পরে যখন শুনলাম যে এটা এটা তো আমরা জানতাম না যে কুকি চীনের পোশাক বা এটা হচ্ছে যে অবৈধ পোশাক, সেটা আমাদের এমডি মালিক পক্ষ জানতো না। মালিক পক্ষে এটা অনুগত না। মালিক পক্ষকে বলা হয়েছে যে এটা হচ্ছে যে আমেরিকার একটা আনসারের পোশাক। যেহেতু আমাদের ওনারা একটা কোয়ান্টিটি ছিল যে 15-16 হাজার হলে ওনারা নিয়ে যাবে মালগুলো শিপমেন্ট। তো যখন আমরা 15-16 হাজার যখন একটা লিমিটেডে আসছি তখন ওনারা মালগুলো শিপমেন্ট আর নেই। এই পর্যন্ত 50,000-এর মতো পোশাক উদ্ধার করেছে পুলিশ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আদৌ কি এগুলো কুকি চীনের পোশাক কিনা, নাকি কুকি চীনের নাম ভাঙিয়ে অন্য সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করছে তা খতিয়ে দেখা দরকার। পুলিশ বলছে কোনোভাবে যেন এরকম কুকি চীনের পোশাক তৈরি করা না যায় সেদিকে কিন্তু প্রশাসনের অনেক নজর আছে বলে জানিয়েছেন। একই সাথে নিরাপত্তা বিশ্লেষকদের সাথে আমরা কথা বলেছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কুকি চীনের যে পোশাক, যে ইউনিফর্মগুলো কিভাবে গার্মেন্টসে, চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে তারা তৈরি করছে, কারা তৈরি করছে, কিভাবে অর্ডার এসেছে, সেই জায়গাগুলো প্রশাসনের উচিত তারা সেই জায়গাগুলোতে তদারকি করা। কুকি চীনের নাম ব্যবহার করে আমাদের দক্ষিণাঞ্চলে সন্নিহিত যে বিদ্রোহী গোষ্ঠী অন্যান্য যারা তৎপর আছে, সেখানে বহু রাজনীতির যে স্টেক হোল্ডার আছে, তারা কিন্তু অন্য কোনো সংস্থার জন্য এইসব ইউনিফর্মগুলো তৈরি করে কুকি চীনের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করছে কিনা সেটা এখন দেখার সময় আসছে। পুলিশের করা মামলায় উল্লেখ আছে গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মহসালিন মারমা উরুপে মং নামে একজনের কাছ থেকে 2 কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেন। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। আরো একবার স্বাগত। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশে চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্ট সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওভেন। বুধবার চীনে আম রপ্তানি উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। চায়নার ইতিহাসের দীর্ঘতম বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে, বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। উনি 2 দিন ঢাকাতে অবস্থান করবেন এবং আমার সাথে ওনার একটা মিটিং হবে। আমরা কিছু MOU সাইন করব। It is a sort of a report. It's untrue. It's not a fact. It's not our intention. We have so good relations with either Bangladesh, Pakistan, Myanmar. So I don't see any sort of necessary for China to have a military presence. সিলেটের জৈন্তাপুর ও জকিগঞ্জ এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 82 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অন্যদিকে বিজিবির বাধায় লালমনিরহাটের 3 উপজেলার 6 সীমান্ত দিয়ে 57 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। কড়া পাহারায় রয়েছে বিজিবি। এছাড়া 5টি ড্রোন উঠতে দেখা গেছে কুড়িগ্রাম সীমান্তে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন চলছেই।
মঙ্গলবার রাত ও বুধবার সকালে সিলেটের জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরও 64 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে 32 জন এবং মিনাটিল সীমান্তে পুশিন করা হয় 20 জনকে। জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরো 12 জনকে পুশিন করা হয়। এছাড়া সুনামগঞ্জের ছানবাড়ি সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করা হয়। এদিকে লালমনিরহাটের 3 উপজেলার 6টি সীমান্ত দিয়ে 57 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে নাই, তারপরেও একটা লোক ঢুকছে নাকি ধরছে, ওটাকে নিয়ে আসতেছে। আমাদের বাংলাদেশ বিএসএফ ভাইদেরকে খবর দেওয়া হয়, তারা এসে তাদেরকে আবার ইন্ডিয়া নিয়ে আসে আর কি। তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে এবং পরিচয় নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। দুই পক্ষেই একমত হয়েছে, মিটিং হয়েছে এবং আমরা আশা করছি এটা খুব সহজেই সমাধান হয়ে যাবে। সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নেন। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এদিকে কুড়িগ্রামের রৌমারী ও উলিপুর সীমান্তে 5টি ড্রোন উড়তে দেখা গেছে। স্থানীয়রা দাবি করছেন এসব ড্রোন বাংলাদেশের আকাশ সীমায় চক্কর দিয়ে ভারতীয় বিএসএফ ক্যাম্পে চলে যায়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।